গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার স্টাডি ব্লগ। আই হোপ তোমাদের সবার প্রিপারেশান খুব ভালো চলছে। আজ সানডে, তাই সকালবেলা কোনো কাজের ঝামেলা নেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমেই পড়তে বসেছি। আর যেহেতু কয়েকদিন ধরে ওয়েদারটা খুবই খারাপ, প্রচণ্ড গরম ছিল, তাই 2-3 বার করে স্নান করে শরীরটা একটু খারাপ। কাল রাতে একটু হালকা জ্বর এসেছিলো, তাই আজকে সকালে আর পড়তে ইচ্ছে করছে না, কিন্তু না পড়লেও হবে না। তাই এমনি জেনারেলি আমি সকালবেলা ম্যাথ প্র্যাকটিস করি, নাহলে ইংলিশ পড়ি, কিন্তু আজকে আর ওই দুটো সাবজেক্ট একদমই পড়তে ইচ্ছে করছে না। হালকা কোনো সাবজেক্ট রিভিশন দিতে ইচ্ছে করছে, তাই বায়োলজির কয়েকটা চ্যাপ্টার আমি সকালবেলা রিভিশন দেবো। আমি প্রত্যেকটা সাবজেক্ট যখন প্রথম পড়েছিলাম, প্রথম পড়ার পর যখন সেকেন্ড টাইম আমি রিভিশন দিই কোনো সাবজেক্ট, তখন ওই প্রত্যেকটা চ্যাপ্টারের কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো ছোট ছোট কাগজের চিরকুটে আমি লিখে রাখি, যেগুলো ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার থেকে। আমার হাতে এখন যে চিরকুটটা দেখা যাচ্ছে, এটা সেরকমই একটা চিরকুট। আজকে আমি প্রথমেই বায়োলজি থেকে বৃদ্ধি এবং জননের চ্যাপ্টারটা রিভিশন দেব। আর হাতে আমার যে ছোট্ট একটা চিরকুট দেখা যাচ্ছে, এখানে আমার ওই বৃদ্ধি আর জননের চ্যাপ্টার থেকে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো লেখা আছে। তো আমি চিরকুটটা হাতে নিয়ে প্রথমে মনে করার চেষ্টা করছি, মানে মনে প্রথমে রিভিশন দিয়ে নিচ্ছি যে মানে যে পয়েন্টগুলো আছে সেগুলো আমার মনে আছে কি না। আর যদি কোনো পয়েন্ট আমি মনে করতে পারছি না, তখন ইনস্ট্যান্ট সেগুলো আবার বই খুলে একটু দেখে নিচ্ছি। এভাবেই আমি রিভিশন দিচ্ছি। বৃদ্ধি এবং জননের চ্যাপ্টার থেকে প্রথমে যেটা ইম্পর্টেন্ট সেটা বৃদ্ধির সংজ্ঞাটা একটু দেখতে হবে। এটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সংজ্ঞাটা একটু দেখে রাখতে হবে। তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা বৃদ্ধির স্থান। উদ্ভিদের ক্ষেত্রে বৃদ্ধি কোথায় হয়? উদ্ভিদের ক্ষেত্রে বৃদ্ধি কাণ্ড মূলের অগ্রভাগে অবস্থিত ভাজক কলায় ঘটে। প্রাণীদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো স্থান নেই। তারপর বৃদ্ধির সময়কাল দেখতে হবে একটু। এবং খুব ইম্পর্টেন্ট যেটা বৃদ্ধির দশা। বৃদ্ধির যে 3টে দশা আছে, কোষ বিভাজন দশা, দীর্ঘীকরণ দশা, বিভেদ দশা, এবং বৃদ্ধির প্রকৃতি, অঙ্গজ বৃদ্ধি, জননগত বৃদ্ধি, আর এটা পুনরুৎপাদী বৃদ্ধি। তারপরে বৃদ্ধির হার। প্রাণীদের ক্ষেত্রে যে বৃদ্ধির হার যে এস আকৃতির আকারে হয় সেটাকে সিগময়েড কার্ভ, এটা খুব ইম্পর্টেন্ট। এছাড়া উদ্ভিদের যে বৃদ্ধির হার তাকে আর্ক ইন্ডিকেটর বলা হয়। আর উদ্ভিদের যে বৃদ্ধি সেটাকে অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয়। এই 3টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। তারপর বৃদ্ধির প্রভাবক, বহিঃপ্রভাবক, অন্তঃপ্রভাবক, বিশেষ প্রভাবক দেখতে হবে। আর বৃদ্ধিতে হরমোন। প্রাণীদের ক্ষেত্রে পিটুইটারি নিঃসৃত গ্রোথ হরমোন বা সোমাটোট্রফিক হরমোন, এবং থাইরক্সিন নিঃসৃত থাইরক্সিন বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। এবং উদ্ভিদ এবং প্রাণী উভয় ক্ষেত্রেই উক্ত হরমোনগুলোর অভাবে বৃদ্ধি ব্যাহত হয়। এছাড়া বায়ু, জল, আলো, উষ্ণতা, যেরকম 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়। এই সমস্ত বৃদ্ধির প্রভাবগুলো দেখতে হবে। তারপর উদ্ভিদের বৃদ্ধি বিভিন্ন পর্যায়ে যেগুলো আছে, ভ্রূণের পরিস্ফুটন, অঙ্কুরোদ্গম, চারাগাছের বৃদ্ধি, এগুলো উদ্ভিদের যে বৃদ্ধি যে প্রসেসটা সেটা দেখতে হবে। তারপর প্রাণীদের বৃদ্ধির যে প্রসেসগুলো আছে সেগুলো একটু দেখতে হবে। তারপর জননের সংজ্ঞাটা দেখতে হবে। তারপর জনন সংক্রান্ত যে কয়েকটি সংজ্ঞা আছে, যেরকম গ্যামেট যৌন জননতন্ত্রের একক। তারপর অযৌন জননের একক রেণু, এরকম গ্যামেট, রেণু, সেনগ্যামে, নিষেক, সংযুক্তি, অপুংজনী, জায়গোট, এগুলো খুব ভালোভাবে দেখতে হবে। এবং জননের প্রয়োজনীয়তা। তারপর জননের প্রকারভেদ, যে সমস্ত অঙ্গজ জনন, তারপর অযৌন জনন, যৌন জনন, অপুংজনী জনন, এগুলোর উদাহরণগুলো খুব ভালোভাবে দেখতে হবে। যেন অঙ্গজ জননের উদাহরণ গোলাপ, জবা, পাথরকুচি। অযৌন জনন মিউকর, অ্যাগারিকাস। যৌন জনন মানুষ। এই সমস্ত উদাহরণগুলো দেখতে হবে। বৃদ্ধি ও জননের চ্যাপ্টার রিভিশন দিয়ে এখন আমি রিভিশন দেব অভিব্যক্তি বা ইভ্যালুয়েশন। প্রথমেই এখান থেকে ইম্পর্টেন্ট প্রাণী রাজ্যে অভিব্যক্তি। প্রথমে যেরকম প্রাণী রাজ্যে প্রথম এককোষী প্রাণীদের, অর্থাৎ অ্যামিবা, আদ্য প্রাণী, এদের উদ্ভব হয়েছিল। এখান থেকে মেরুদণ্ডী, অমেরুদণ্ডী, মেরুদণ্ডী, পরপর স্টেপ বাই স্টেপ প্রাণী রাজ্যের যে অভিব্যক্তি সেটা দেখতে হবে। উদ্ভিদ রাজ্যের অভিব্যক্তি দেখতে হবে। তারপর অভিব্যক্তির সপক্ষে যে প্রমাণগুলো আছে, অঙ্গ সংস্থানগত প্রমাণ, যেরকম মানুষের হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠযুক্ত, মাছের প্রকোষ্ঠ হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠযুক্ত, সরীসৃপ, মানুষের এদের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠযুক্ত সেটা একটু দেখতে হবে। তারপরে সমসমস্ত বা হোমোলোগাস গঠনের যে প্রমাণ পাওয়া যায়, তারপর সমবৃত্তি যে সমস্ত প্রমাণগুলো পাওয়া যায় সেগুলো একটু ভালোভাবে দেখতে হবে। তারপর ইম্পর্টেন্ট এখান থেকে নিষ্ক্রিয় অঙ্গ, যেরকম উদাহরণস্বরূপ বলা যায় গিনিপিকের সিকাম যে সক্রিয় অঙ্গ, মানুষের একটা অ্যাপেন্ডিক্স এখন নিষ্ক্রিয় অঙ্গ, এই সমস্ত নিষ্ক্রিয় অঙ্গগুলো দেখতে হবে। তারপর জীবাশ্ম ঘটিত যে সমস্ত প্রমাণ, আর্কিওপটেরিক্স, তারপর আধুনিক ঘোড়া, ইকুয়াস,
আধুনিক হাতি হচ্ছে এলিফাস, এই সমস্ত জীবাশ্ম গঠিত প্রমাণগুলো দেখতে হবে এবং অভিব্যক্তি যে তত্ত্বাবলী, ল্যামার্কের তত্ত্ব, যেরকম যে ব্যবহার অব্যবহারের সূত্র, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই সমস্তগুলো একটু দেখতে হবে এবং তার সাথে সাথে হচ্ছে ডারউইনের যে সমস্ত অর্জিত প্রাকৃতিক নির্বাচনবাদ, তারপরে হচ্ছে সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রাম, সেগুলো একটু দেখতে হবে। তো অভিব্যক্তি মোটামুটি রিভিশন দিয়ে এখন চলে এসেছি রান্না করতে। আর আজকে যেহেতু সানডে, তাই হাজব্যান্ড হচ্ছে মাটন নিয়ে এসছে, এখন মাটন রান্না হচ্ছে। রান্না মোটামুটি হয়ে গেছে, রান্না করে এখন চলে এসেছি ছাদে। আর কি অবস্থা, আমার বাড়ির পেছনেই যে বড় পুকুরটা আছে, সেই পুকুরে কাল রাতে প্রচুর মাছ মারা গেছে, সব মাছ মরে পুরো পুকুরটা সাদা হয়ে আছে, প্রচুর লোকজন এসেছে, সব মাছ ধরছে। প্রচণ্ড গরম পড়েছিল কয়েকদিন, আর কালকে বৃষ্টি হয়েছে, তার মধ্যেই মাছগুলো মারা গেছে। রান্না করে স্নান সেরে ঠাকুরের পুজো দিয়ে খেয়ে একটু রেস্ট নিয়ে এখন আবার পড়তে বসেছি। এখন আমি ম্যাথ প্র্যাকটিস করব। আর মিসলেনিয়াসের জন্যে ম্যাথ, শুধু মিসলেনিয়াস না, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যে ম্যাথ প্র্যাকটিস করাটা খুব জরুরি, কারণ ম্যাথ না পারলে কোনো চাকরির পরীক্ষাতে কোয়ালিফাই করা সম্ভব হবে না। আর মিসলেনিয়াস মেন্সের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপারগুলো দেখে আমার যেটা মনে হলো, ফুড এসআইয়ের মতো অতটা ইজি ম্যাথ থাকবে না, একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ থাকবে, তাই ম্যাথটা একটু ভালোভাবেই প্র্যাকটিস করতে হবে। আর এখন আমি আজকে ম্যাথ থেকে প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টারটা প্র্যাকটিস করব। প্রফিট অ্যান্ড লসের পুরো চ্যাপ্টারটার আমি হচ্ছে আদিত্য রঞ্জন স্যারের একটা ম্যারাথন ক্লাস আছে 12 ঘন্টার, পুরো ক্লাসটা আমি করে আমি ম্যাথটা নোট করে নিয়েছিলাম, সমস্ত টাইপগুলো লিখে নিয়েছিলাম। আর এখন আমি সুবীর দাস স্যারের বইটা থেকে এখন প্রফিট অ্যান্ড লস প্র্যাকটিস করব। আর প্রফিট অ্যান্ড লস হচ্ছে প্রচুর টাইপ আছে, একটু বড় চ্যাপ্টার, প্রত্যেকটা পরীক্ষাতে তাই একটা দুটো করে প্রফিট অ্যান্ড লস থেকে ম্যাথ থাকবেই। তাই সবাইকে বলবো প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টারটা ভালোভাবে প্র্যাকটিস করতে, সেখান থেকে একটা দুটো ম্যাথ কমন পাওয়া যাবে, সবাই পাবে। সামনেই পয়লা বৈশাখ চলে এসেছে, আর আজকে সানডে, নেক্সট সানডে পয়লা বৈশাখ, তাই এখন একটু ম্যাথ প্র্যাকটিস করে সন্ধেবেলা আমি আর আমার হাজব্যান্ড একটু বেরোবো শপিং করতে। এখন চলে এসেছি বাজার কলকাতাতে শপিং করতে। শপিং করে বাড়িতে ফিরে এখন আবার একটু পড়তে বসেছি। আর রুমের মধ্যে প্রচণ্ড গরম, আমি যে ফ্ল্যাটে থাকি 3 তলার ওপরে থাকি, দিনের বেলা গরমের কিছুই বুঝি না, যেহেতু আমার ঘরের সামনেই একটা পুকুর আছে, মানে পিছনে জানালা খুললেই পুকুর দেখা যায়, তাই জন্য আমি দিনের বেলা কোনো গরমটা অনুভব করতে পারি না, কিন্তু রাতের বেলা একটু গরম লাগে। আর যেহেতু এখানে প্রচুর গাছপালা আছে বাড়ির চারিদিকে, তাই সন্ধ্যাবেলাটা আমি ছাদে থাকি, আমি আমার হাজব্যান্ড দুজনেই পড়াশোনা করি ছাদে। শপিং করে এখন চলে এসেছি ছাদে। আর সকালে 2টো চ্যাপ্টার পড়েছিলাম, বায়োলজি থেকে রিভিশন দিয়েছিলাম, এখন দেখি একটা কি 2টো চ্যাপ্টার রিভিশন দেব। এখন আমি বায়োলজি থেকে অভিযোজনের চ্যাপ্টারটা রিভিশন দেব। অভিযোজনের চ্যাপ্টার থেকে যে উদ্ভিদের অভিযোজন, যেরকম হাইড্রোফাইট বা হচ্ছে জলজ উদ্ভিদ, জেরোফাইট বা জঙ্গল উদ্ভিদ, মেসোফাইট তলজ উদ্ভিদ, এই সমস্ত যে সমস্ত ধরনের উদ্ভিদ আছে, জলজ উদ্ভিদ বা জেরোফাইট না মেসোফাইট আছে, সেগুলোর উদাহরণগুলো একটু দেখতে হবে। আর তারপরে প্রাণীজ অভিযোজন দেখতে হবে। প্রাণীদের অভিযোজনের মধ্যে মাছের অভিযোজন, পায়রার অভিযোজনটা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন আসে। তারপর হচ্ছে কিল অস্থি কাকে বলে, ব্লাবার কাকে বলে, ইয়ার স্যাক কাকে বলে, মাছের কোন অঙ্গ মাছকে জলে ভাসতে সাহায্য করে, মায়াটাম পেশি কাকে বলে, এইগুলো একটু ভালোভাবে দেখতে হবে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। টাটা।